সরি, নেটওয়ার্কের ডিস্টার্ব হয়েছিল সম্ভবত। আচ্ছা, যাই হোক, আমরা আলোচনা করতেছিলাম আদি কোষে জিন প্রকাশের ক্ষেত্রে অপেরণ মতবাদ বা মডেল, যেটা জ্যাকব এবং মনড 1961 সালে প্রণয়ন করেছিলেন। এবং সেই হিসেবে আমরা এর আগে জেনেছি যে অপেরণ হলো তিনটা জিনের সমষ্টি। একটা হলো গঠনগত বা স্ট্রাকচারাল জিন, আর একটা হলো পরিচালক বা অপারেটর জিন, এবং তৃতীয় আরেকটা বা প্রোমোটার জিন। এই তিনটা জিনিস সমষ্টিগতভাবে এনজাইম বা প্রেরণ নামে অভিহিত করেছিলেন ওনারা। আচ্ছা, এখন গঠনগত জিন, অপারেটর এবং প্রোমোটর জিনের সহায়তার প্রয়োজন, অর্থাৎ এখানে তিনটা জিনিস সম্মিলিতভাবে কাজ করে। কোনো জিন এককভাবে এই তন্ত্রটা পরিচালিত করতে পারে না। এই জন্য বলা হচ্ছে যে গঠনগত জিন স্বাধীনভাবে এনজাইম সংশ্লেষণ করতে পারে না, অপারেটর এবং প্রোমোটর জিনের সহায়তার প্রয়োজন। এছাড়া অপারেটরটির পাশে বা দূরে অবস্থানকারী যে নিয়ন্ত্রক জিন আছে, রেগুলেটর জিন আমরা বলেছি, সেটা অপেরণটির কাজ নিয়ন্ত্রণ করে থাকে। সাধারণত গঠনগত জিনগুলো অখণ্ড এমআরএনএ সংশ্লেষণ করে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায়। এই এমআরএনএ থেকে প্রয়োজনীয় এনজাইম সংশ্লেষিত হয়। সংক্ষেপে এই হলো আদি কোষে জিন প্রকাশের ক্ষেত্রে অপেরণ মতবাদ বা মডেল। এখন ইকোলাইয়ের তথা ইশেরিচিয়া কোলাইয়ের জিন প্রকাশ নিয়ন্ত্রণের ক্ষেত্রে ল্যাক অপেরণ অথবা উদ্দীপক প্রণালীতে জিন প্রকাশ নিয়ন্ত্রণ, তার ব্যাখ্যায় যাই আমরা। অর্থাৎ ইকোলাইয়ের ক্ষেত্রে এই ল্যাক অপেরণ নিয়ন্ত্রণ অথবা উদ্দীপক প্রণালীতে জিন প্রকাশের নিয়ন্ত্রণ কিভাবে সম্পন্ন হয়। আমরা এর আগেই জেনেছি জ্যাকব এবং মনড ইকোলাইয়ের ল্যাক অপেরণ দ্বারা জিনের কার্য প্রকাশের নিয়ন্ত্রণ ব্যাখ্যা করেন। ইকোলাইয়ের ল্যাকটোজ বিপাকের জন্য তিনটা এনজাইমের প্রয়োজন। একটা হলো বিটা গ্যালাক্টোসাইডেজ, আরেকটা হলো বিটা গ্যালাক্টোসাইড পারমিয়েজ, তৃতীয় আরেকটা হলো ট্রান্স অ্যাসিটাইলেজ। এই তিনটা ইকোলাইয়ের ল্যাকটোজ বিপাকের জন্য, অর্থাৎ ল্যাকটোজ দেহের কাজে লাগানোর জন্য তিনটা এনজাইমের প্রয়োজন। যে তিনটা এনজাইম হলো বিটা গ্যালাক্টোসাইডেজ, বিটা গ্যালাক্টোসাইড পারমিয়েজ এবং ট্রান্স অ্যাসিটাইলেজ। ল্যাকটোজ এই বিক্রিয়ায় বিটা গ্যালাক্টোজ এবং আলফা গ্লুকোজে পরিণত, অর্থাৎ এই তিনটা এনজাইমের ক্রিয়ায় ল্যাকটোজ ভেঙে বিটা গ্যালাক্টোজ এবং আলফা গ্লুকোজ। এই এনজাইম তিনটা পাশাপাশি অবস্থিত ঘন সন্নিবিষ্ট তিনটা গাঠনিক জিন যথাক্রমে, যদি সাংকেতিক চিহ্ন ব্যবহার করি, জেড, ওয়াই এবং স্মল এ অথবা এক্স দ্বারা সংশ্লেষিত হয়। জিন তিনটা একটা অখণ্ড এমআরএনএ ট্রান্সক্রিপশনের মাধ্যমে এনজাইম তিনটি সংশ্লেষণ করে। জেড জিনের পাশে থাকে চালক জিন, যাকে ও চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এবং চালক জিনের পাশে থাকে প্রোমোটর জিন, যাকে পি দ্বারা প্রকাশ করা হয়। চালক জিন তথা অপারেটর জিন ও যে অপারেটর জিন, এবং তার পাশে যে প্রোমোটর জিন, তার চিহ্ন পি, এইটি অবস্থান করে কোথায়? জেড জিনের পাশে। আর জেড জিন কি আমরা বলেছি যে জেড জিন হলো গাঠনিক জিনের একটা অংশ। তিনটা গাঠনিক জিন আমরা উল্লেখ করেছিলাম, জেড, ওয়াই এবং স্মল এ, চালক জিন এবং প্রোমোটর জিন নিয়েই হলো ল্যাক অপেরণ। তাহলে যেহেতু ল্যাকটোজ বিপাকে এই জিন প্রকাশ নিয়ন্ত্রণটা কাজ করে, এই জন্য এটা নামকরণ করা হয়েছে ল্যাক অপেরণ। আমরা এর আগে অপেরণ জেনেছি যে তিনটা জিনের সমন্বয়ে অপেরণ। একটা হলো গঠনগত জিন, আরেকটা হলো চালক জিন, তৃতীয় আর একটা প্রোমোটর জিন। এই তিনটা নিয়ে হলো অপেরণ। এবং ইকোলাইয়ের ল্যাকটোজ বিপাকের এই জিন প্রকাশের এইটাকে বলা হয় ল্যাক অপেরণ, যার মধ্যে একটা নিয়ন্ত্রক জিন প্রোমোটর জিন থেকে কিছুটা দূরে অবস্থান করে এবং অপেরণের কার্য নিয়ন্ত্রণ করে। স্বাভাবিক ইকোলাই স্টেইনের এই জিনতন্ত্র ল্যাকটোজের অনুপস্থিতিতে এই এনজাইম তিনটি সংশ্লেষণ করে
কারণ ল্যাকটোজের অনুপস্থিতির নিয়ন্ত্রক জিন একটা সক্রিয় রোধক প্রোটিন সৃষ্টি করে, যা পরিচালক জিন এর সাথে যুক্ত হয়। এর ফলে আরএনএ পলিমারেজ এনজাইম প্রমোটর সাইট পি থেকে চালক জিন ও গঠনগত জিনের দিকে অগ্রসর হতে পারে, ফলে ট্রান্সক্রিপশন তথা এনজাইম সংশ্লেষণ বন্ধ থাকে। অর্থাৎ এখানে যদি ল্যাক অপেরনটা আমরা বইয়ে যে রেখাচিত্র আছে সেখানে দেখায় কিভাবে ক্রিয়া করে। এখানে দেখো নিয়ন্ত্রক জিন, সহায়ক জিন, চালক জিন এবং গাঠনিক জিন। আমরা গাঠনিক জিনগুলোর সিম্বল বলেছিলাম জেড ওয়াই স্মল এ। আর এখানে আর হলো এই তিনটার কাজের নিয়ন্ত্রণকারী, যেটাকে বলা হয়েছে নিয়ন্ত্রক জিন। আচ্ছা, আর হলো ডিএনএ। আচ্ছা, এখন এই নিয়ন্ত্রক জিন এর প্রভাবে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় এমআরএনএ সৃষ্টি হলো। এমআরএনএ পরবর্তীতে এখানে যদি রোধক প্রোটিন থাকে এবং উদ্দীপক হিসাবে ল্যাকটোজ উপস্থিত থাকে, তাহলে এই ল্যাকটোজ রোধক জিনকে নিষ্ক্রিয় করে দেয়, যেটাকে বলে নিষ্ক্রিয় রোধক প্রোটিন। এর ফলে কি হয়? চালক মুক্ত হয়। চালক মুক্ত হলে সে কি করে? পরবর্তীতে ওই যে গাঠনিক জিন সমূহের ক্রিয়ায় সহায়তা করে। গাঠনিক জিনের মধ্যে আমরা জানি যে তিনটা এনজাইম, ওদের ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় অখণ্ড এমআরএনএ তৈরি হয় এবং পরবর্তীতে তিনটা এনজাইম ক্রিয়া করে কি করে? ল্যাকটোজ অপেরন, ল্যাকটোজের বিশ্লিষ্ট হওয়া তথা বিটা গ্যালাক্টোজ এবং আলফা গ্লুকোজ তৈরি করে। এখন এই যে তিনটে এনজাইম বলেছি, বিটা গ্যালাক্টোসাইডেজ, বিটা গ্যালাক্টোসাইড পারমিয়েজ এবং ট্রান্স অ্যাসিটাইলেজ, এই তিনটা এনজাইম তখন এটা তৈরি করে। অপরদিকে যদি তথা ল্যাকটোজ অনুপস্থিত থাকে, তাহলে এই ক্রিয়াটা কি হয়? উপরের চিত্রে দেখানো হয়েছে, দেখো, নিয়ন্ত্রক জিন, সহায়ক জিন, চালক জিন, গাঠনিক জিন সমূহ, এবং এই গাঠনিক জিন সমূহ তিনটা জিনকে একত্রে বলা হচ্ছে ল্যাক অপেরন। আচ্ছা, এখন এই নিয়ন্ত্রক জিন ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় এমআরএনএ সৃষ্টি করলো। এখানে রোধক প্রোটিন উপস্থিত, কিন্তু উদ্দীপক নেই। ওই যে নিচে যেটা উদ্দীপক ছিল, রোধক জিনকে, এই উদ্দীপক রোধক জিনকে নিষ্ক্রিয় করে দেয়। কিন্তু যেহেতু এইখানে উদ্দীপক তথা ল্যাকটোজ অনুপস্থিত, তাহলে এই রোধক জিনকে নিষ্ক্রিয় করতে পারে না। ফলে এই রোধক জিন গিয়ে চালককে বাধা দেয়, অর্থাৎ চালক জিনের কাজে বাধা দান করে। চালক জিনকে বাধা দান করলে পরে তখন এই যে গাঠনিক জিনগুলি নিষ্ক্রিয় হয়ে যায়। তারা আর কি করতে পারে না, ওই যে এমআইসিসি এবং এমআরএনএ থেকে যে তিনটা এনজাইম আমরা বলেছি, এই তিনটা এনজাইম সংশ্লেষণ করতে পারে না, ফলেই হয় না। কারণ যেহেতু ল্যাকটোজ অনুপস্থিত, এই জন্য এখানে এই কাজটা নিয়ন্ত্রণ নেই। এইভাবেই জিনের প্রকাশ নিয়ন্ত্রণ হয়ে থাকে ইকোলাইয়ের ক্ষেত্রে। সাধারণত আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম যে পুষ্টি মাধ্যমে যদি কোনো একটা আবাদ মাধ্যমে ইকোলাই জন্মানো হলো এবং তার বিপাকের জন্য যদি পুষ্টি মাধ্যমে ল্যাকটোজ উপস্থিত থাকে, তাহলে আমরা বলছি ওই যে জিন প্রকাশ নিয়ন্ত্রণের মাধ্যমে ল্যাকটোজটা বিশ্লিষ্ট হওয়ার প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হয়ে বিটা গ্যালাক্টোজ এবং আলফা গ্লুকোজ উৎপন্ন হয়। অপরদিকে যদি পুষ্টি মাধ্যমে ল্যাকটোজ সরবরাহ না করা হয়, তাহলে কি হয়? ওই যে রোধক প্রোটিন যেটা থাকে সেটা সক্রিয় হয়ে চালক জিনের কাজে বাধা দান করে। এর ফলে এই জিন প্রকাশ নিয়ন্ত্রণ এর মাধ্যমে তার ক্রিয়াটা বন্ধ হয়ে যায়। এইভাবেই জিন প্রকাশ নিয়ন্ত্রণে আদিকোষে সম্পন্ন হয়ে থাকে। অপরদিকে যদি প্রচ্ছন্ন বা মিউটেন্ট জিন নিয়ন্ত্রক জিন আমরা বলেছি যে এখানে কোনো কারণে যদি গাঠনিক জিন অথবা সহায়ক জিন অথবা চালক জিনের মধ্যে মিউটেশন ঘটে, তাহলে কি হবে? তার হিসেবে জিন প্রকাশটার ক্রিয়াও বন্ধ হয়ে যাবে। যেমন এখানে আমরা বইয়ে যদি দেখা যে নিয়ন্ত্রক জিন এমআরএনএ
নিষ্ক্রিয় রোধক প্রোটিন। নিষ্ক্রিয় রোধক প্রোটিন, এর ফলে এখানে যে ক্রিয়া হয়ে এই ক্রিয়াটা সম্পন্ন হয়। তাহলে এখানে মিউটেশনের ফলে ওই যে নিষ্ক্রিয় যে রোধক প্রোটিন যেটা ছিল সেটা নিষ্ক্রিয় হয়ে যাওয়ার ফলে এই ক্রিয়াটা সম্পন্ন হতে পারে, যেটা আমরা এর আগে উল্লেখ করেছিলাম যে এই প্রক্রিয়ায় যে উৎপন্ন যে ছিলাম যে সেই মিউটেন্টটাকে বলা হয় কনস্টিটিউটিভ মিউটেন্ট এবং এনজাইমটাকে বলা হয় কনস্টিটিউটিভ এনজাইম। আচ্ছা, এবার আসি আমরা রোধক প্রণালী। এতক্ষণ আমরা আলোচনা করলাম হলো, আমরা এর আগে প্রথম দিকে উল্লেখ করেছিলাম যে নিয়ন্ত্রিত এনজাইম তন্ত্রের যে তিনটা অংশ, তার মধ্যে একটা অংশ আমরা আলোচনা করছি উদ্দীপক এনজাইম তন্ত্র। এখন আলোচনা করব রোধক প্রণালী। রোধক প্রণালী হলো যদি পুষ্টি মাধ্যমে কোনো নির্দিষ্ট দ্রব্যের উপস্থিতিতে জিনের কাজ বা এনজাইম সংশ্লেষণ বন্ধ হয়ে যায় এবং দ্রব্যটি নিঃশেষিত হয়ে গেলে জিনের কাজ পুনরায় শুরু হয়, তবে তাকে রোধক প্রণালী বলে। অর্থাৎ কোনো পুষ্টি নির্দিষ্ট দ্রব্য উপস্থিত থাকে, ফলে জিনের কাজ বা এনজাইম সংশ্লেষণ বন্ধ হয়ে যায় এবং সেই দ্রব্যটা যদি শেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, তখন আবার জিনের কাজ পুনরায় শুরু হয়। এইটাকেই বলা হয় রোধক প্রণালী। আর তখন সেই পদার্থটিকে বলা হয় সহরোধক, রিপ্রেসর। এই প্রক্রিয়া উদ্দীপক প্রণালীর বিপরীত। এখন উদ্দীপক প্রণালীতে প্রক্রিয়াটা সম্পূর্ণ, আর এখানে বিশেষ শর্তাধীনে সম্পন্ন হয়। এই রোধক প্রণালী হিসাবে আমরা এখানে ট্রিপ্টোফ্যান অপেরন আলোচনা করতে পারি। এখানে সহরোধকের অনুপস্থিতিতে বইয়ে যদি আমরা চিত্রটা দেখাই, এখানে নিয়ন্ত্রক জিন, তার প্রভাবে এমআরএনএ তৈরি হয় নিষ্ক্রিয় রোধক প্রোটিন, অর্থাৎ রোধক প্রোটিনটা নিষ্ক্রিয় হয়, ফলে ক্রিয়াটা সম্পন্ন হতে পারে। অপরদিকে যদি সহরোধক উপস্থিতিতে ট্রিপ্টোফ্যান অপেরন, অর্থাৎ এখানে এমআরএনএ তৈরি হলো নিষ্ক্রিয় রোধক, সহরোধক হলো ট্রিপ্টোফ্যান। এই ট্রিপ্টোফ্যান তখন এই সক্রিয় রোধক প্রোটিন, অর্থাৎ রোধক প্রোটিনটাকে নিষ্ক্রিয় যেটা ছিল তাকে সক্রিয় করে দেয়। সক্রিয় করে দিলে প্রক্রিয়াটা সম্পন্ন হয় না, কারণ এখানে আমরা বলেছি যে ল্যাকটোজ অপেরনের ক্ষেত্রে এই প্রক্রিয়াটা, কিন্তু যখন এখানে ট্রিপ্টোফ্যান দেওয়া হয়, ট্রিপ্টোফ্যান তখন কি করে, ট্রিপ্টোফ্যান হলে এখানে সহরোধক, সে নিষ্ক্রিয় রোধক প্রোটিনটাকে সক্রিয় করে দিলে এই প্রক্রিয়াটা বন্ধ হয়, যেটা হলো রোধক প্রণালী। অপরদিকে যদি এই সহরোধক তথা ট্রিপ্টোফ্যান এই পুষ্টি মাধ্যমে শেষ হয়ে যায়, তাহলে এই যে উপরের যে প্রক্রিয়া শেষ হয়ে গেল, তখন রোধক প্রোটিনটা নিষ্ক্রিয় থাকে এবং প্রক্রিয়াটা সম্পন্ন হয়। একইভাবে হিস্টিডিন অপেরনেও এই হিস্টিডিনও কো রিপ্রেসর হিসাবে কাজ করে, সহরোধক হিসাবে এই প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। আচ্ছা, এবার আসি আমরা তৃতীয় যে অংশটা ছিল, আমরা যে এখানে নিয়ন্ত্রিত এনজাইম তন্ত্রের যে তিনটা অংশ, উদ্দীপক এনজাইম তন্ত্র আলোচনা করেছি, তারপরে দমনযোগ্য এনজাইম বা রোধক প্রণালী আলোচনা করছি, এরপরে তৃতীয় প্রত্যাবর্তক প্রতিবন্ধ। প্রত্যাবর্তক প্রতিবন্ধটা হলো H.E. আমবার্গার 1961 সালে ইকোলাইয়ের আইসোলিউসিন অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষণের সময় এই প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করেন, যেখানে থ্রিওনিন থেকে 5টি ধাপে আইসোলিউসিন সংশ্লেষিত হয়। এই যে যেটা এখানে উনি এইভাবে দেখিয়েছেন, থ্রিওনিন একটা এনজাইমের প্রভাবে সে আলফা কিটো বিউটারেটে পরিণত হয়, দ্বিতীয় আরেকটা এনজাইমের প্রভাবে সে
অ্যাসিটো হাইড্রোক্সি বিউটারেটে পরিণত হয়। তৃতীয় আরেকটা এনজাইমের প্রভাবে সে ডাইহাইড্রোক্সি আইসোলিউসিনে পরিণত হয়। এটা চতুর্থ আরেকটা এনজাইমের প্রভাবে আলফা কিটো আইসোলিউশনে পরিণত। পঞ্চম আরেকটা এনজাইমের প্রভাবে সে আইসোলিউশনে উৎপন্ন, সর্বশেষ উৎপন্ন। এটা প্রত্যাবর্ত দমন কার্যের মাধ্যমে এনজাইম নিষ্ক্রিয়করণ প্রক্রিয়া হয়, যেটাকে প্রত্যাবর্ত দমন কার্য বলা হচ্ছে। এখানে আমরা উল্লেখ করেছি যে এইচ.ই. আমবার্গার উনি বলেছিলেন যে থ্রিওনিন থেকে 5টা ধাপে আইসোলিউসিন সংশ্লেষ হয়, যেখানে দেখালাম যে 5টা ধাপে 5টা এনজাইমের ক্রিয়া। এখন এই যে প্রথম ধাপে থ্রিওনিন ডিএমাইনেজ এনজাইমের সাথে আইসোলিউসিনের আবদ্ধ হওয়ার কারণে এনজাইমটা নিষ্ক্রিয় হয়ে যায়, ফলে পরবর্তী বিক্রিয়াগুলো আর ঘটে না। অর্থাৎ থ্রিওনিন থেকে যখন আইসোলিউসিন উৎপন্ন হলো, এই আইসোলিউসিন পরবর্তীতে একটা বিশেষ এনজাইম নাম হলো ডিএমাইনেজ, এই এনজাইমের সাথে যুক্ত হয়। যুক্ত হওয়ার ফলে এনজাইমটা নিষ্ক্রিয় হয়ে যায়, ফলে পরবর্তী বিক্রিয়াগুলো আর সংগঠিত হয় না। একেই এনজাইমের প্রত্যাবর্ত দমন কার্য। আবার এখানে আরেকটা আলোচনা করলাম প্রত্যাবর্ত দমন কার্য। দুইটার কিন্তু প্রক্রিয়াটা শেষ, ফলাফলটা একই, কিন্তু দুইটার মধ্যে কিছু মৌলিক পার্থক্য আছে। সেটা কি? রোধক দমন কার্যে ট্রান্সক্রিপশনের মাধ্যমে এমআরএনএ কিন্তু প্রত্যাবর্ত দমন কাজের ক্ষেত্রে এনজাইম সংশ্লেষণ বন্ধ হয় না, এনজাইম নিষ্ক্রিয় হয়ে যায়। তাহলে রোধক আর এই দমন কার্যের মধ্যে পার্থক্যটা হলো, রোধকের ক্ষেত্রে সেটা ঘটে না, কিন্তু প্রত্যাবর্ত দমন কার্যের ক্ষেত্রে এনজাইম সংশ্লেষণ হয়, সেটা বন্ধ হয় না, কিন্তু এনজাইমটা নিষ্ক্রিয় হয়ে যায়। ফলাফল উভয় ক্ষেত্রে একই, শেষ উৎপাদ সৃষ্টি হয় না এবং শেষ উৎপাদ নিঃশেষ হলে আবার সংশ্লেষণ কাজ শুরু। অর্থাৎ দুইটার শেষের ফলাফলটা একই, শুধু প্রথম দিকে একটু মৌলিক পার্থক্য রয়েছে। এই হলো মোটামুটি প্রত্যাবর্ত দমন কার্য। সর্বশেষ এই চ্যাপ্টারে আমরা উদ্দীপক পদ্ধতি এবং রোধক পদ্ধতির মধ্যে পার্থক্যটা আলোচনা করে সমাপ্তি টানব। পার্থক্যটা কি? উদ্দীপকের উপস্থিতিতে ট্রান্সক্রিপশন তথা প্রোটিন সংশ্লেষণ হয়। অপরদিকে রোধক পদ্ধতিতে সহরোধকের অনুপস্থিতিতে ট্রান্সক্রিপশন এবং প্রোটিন সংশ্লেষণ হয়। অর্থাৎ সহরোধক অনুপস্থিত থাকলে সেখানে সংঘটিত হবে। অপরদিকে উদ্দীপক পদ্ধতিতে নিয়ন্ত্রক জিন দ্বারা সক্রিয় প্রোটিন উৎপন্ন হয়, আর রোধক পদ্ধতিতে নিয়ন্ত্রক জিন দ্বারা নিষ্ক্রিয় প্রোটিন সৃষ্টি হয় এবং তা সহরোধকের সহায়তায় সক্রিয় হয়। তৃতীয় আরেকটা হলো, উদ্দীপক পদ্ধতিতে শেষ উৎপাদ এনজাইম সৃষ্টিতে বাধা দেয় না, কিন্তু রোধক পদ্ধতিতে শেষ উৎপাদ এনজাইম সংশ্লেষণে বাধা প্রদান করে। উদ্দীপক পদার্থ এনজাইমের সংশ্লেষণে সহায়তা করে, আর রোধক পদ্ধতিতে উদ্দীপক অনুপস্থিত, সহরোধকের অনুপস্থিতিতে এনজাইম সংশ্লেষণ ঘটে। উদ্দীপক পদ্ধতিতে কাজ চলে, আর রোধক পদ্ধতিতে সহরোধক পদ্ধতিতে কাজ চলে। উদ্দীপক পদ্ধতিতে কাজ চলে থাকে, আর রোধক পদ্ধতিতে সহরোধক পদ্ধতিতে কাজ চলে। উদ্দীপক পদ্ধতিতে সক্রিয় রোধক যোগ উদ্দীপক সমান নিষ্ক্রিয় রোধক। অপরদিকে রোধক পদ্ধতিতে নিষ্ক্রিয় রোধক যোগ সহরোধক সমান সক্রিয় রোধক। এই হলো মোটামুটি উল্লেখযোগ্য পার্থক্য। তাহলে এইটুকু আলোচনায় আমরা আবার সারসংক্ষেপে যদি বলি, এখানে আলোচনা করলাম আজকে সংক্ষেপে জিন কি, তারপরে জীবকোষে জিনোমের প্রকৃতি, এটাও অতি সংক্ষেপে আলোচনা করেছি। আর আলোচনা করেছি যে জিন প্রকাশের নিয়ন্ত্রণ তথা রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন কি। এরপরে আমরা আলোচনা করেছি
রেগুলেশন অফ জিন এক্সপ্রেশনের প্রয়োজনীয়তা অতি সংক্ষেপে, আদি কোষে জিন প্রকাশের নিয়ন্ত্রণ সংক্ষেপে আলোচনা করেছি, যেখানে আবার বলেছি যে এর প্রোটিন বা এনজাইম সংশ্লেষণ দুইটা উপায়ে ঘটে, অনিয়ন্ত্রিত এনজাইম তন্ত্র, আরেকটা হলো নিয়ন্ত্রিত। নিয়ন্ত্রিত এনজাইম তন্ত্রের মধ্যে আবার তিনটা ভাগ, একটা হলো উদ্দীপক এনজাইম তন্ত্র বা উদ্দীপক প্রণালী, আরেকটা হলো দমনযোগ্য এনজাইম তন্ত্র বা রোধক প্রণালী, আরেকটা হলো প্রত্যাবর্তক প্রতিবন্ধক। এই তিনটাই আমরা সংক্ষেপে আলোচনা করেছি এবং সংক্ষেপে উল্লেখ করেছি আদি কোষে জিন প্রকাশের ক্ষেত্রে যে অপেরণ মতবাদ বা মডেল সেটা কি, এবং ইকোলাইয়ের জিন প্রকাশ নিয়ন্ত্রণের ক্ষেত্রে ল্যাক অপেরণ পদ্ধতিতে যে উদ্দীপক প্রণালী সেটা আলোচনা করেছি। তারপরে আলোচনা করেছি রোধক প্রণালী, এরপরে সর্বশেষ আলোচনা করেছি প্রত্যাবর্ত দমন কার্য এবং উদ্দীপক পদ্ধতি এবং রোধক পদ্ধতির মধ্যে পার্থক্য। এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। আগামী দিন ইনশাল্লাহ, আগামী ক্লাসে আবার যেদিন ক্লাস নিব সেদিন প্রকৃত কোষে জিন প্রকাশ নিয়ন্ত্রণ, তারপরে ব্রিটেন ডেভিডসন মডেল বা জিন ব্যাটারি মডেল, এগুলা নিয়ে আগামী ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। এই চ্যাপ্টারের মধ্যে আরও আছে প্রমোটার, এনহ্যান্সার এবং সাইলেন্সার জিন নিয়ন্ত্রিত প্রকাশ, এগুলো আগামী ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। তাহলে আজকে যতটুকু আলোচনা করলাম এর মধ্যে তোমাদের যদি কারো কোনো প্রশ্ন বা কোনো কিছু জিজ্ঞাসা বা জানার থাকে তোমরা বলতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমাদের কারো কোনো প্রশ্ন অথবা কোনো কিছু জানার আছে কিনা? এই চ্যাপ্টার থেকে তোমাদের যতটুকু আজকে আলোচনা করলাম এর মধ্যে কারো কোনো প্রশ্ন অথবা কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারো, আমি উত্তর দেব। আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি সমাপ্তি টানব। কারো কোনো প্রশ্ন? আমার মনে হয় কারো কোনো প্রশ্ন নাই। তাহলে আমি আজকে এখানেই সমাপ্তি টানি। পরিশেষে আবার তোমাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। সকলে নিরাপদে থাকো, সুস্থ থাকো, এই কামনা করে সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।